পাল্টা শুল্ক হার বাংলাদেশের রফতানি বাণিজ্যে কেমন প্রভাব ফেলবে সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই একজন অতিথির সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম ইহসান। জনাব ফজলে শামীম ইহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে ৩৫ থেকে কমিয়ে ১৫% কমিয়ে ২০% করা হলো, অর্থনীতিবিদরা কিন্তু বলছেন যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা আসলে কতটুকু প্রভাব ফেলবে আমাদের দেশে এবং বাংলাদেশি পণ্যে আসলে কত শতাংশ শুল্ক হার প্রযোজ্য করা হলো তাহলে? ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে যে একটা আনফেভারেবল কম্পিটিশনের মধ্যে পড়ার সম্ভাবনা ছিল, সেটা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। ধন্যবাদ মার্কিন প্রশাসনকে যে তারা প্রায় সকল দেশের জন্যই একই রকম একটি যারা মেইনলি গার্মেন্টস এক্সপোর্ট করে তাদের জন্য মোটামুটি কাছাকাছি শুল্ক রেখেছে, যেটা ১৯ থেকে ২৫ এর ভিতরে, চায়না ব্যতীত। এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং সেই সাথে আমাদের সরকারি যে টিম ছিল তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা অন্যান্য দেশের মতোই একটি বাণিজ্য চুক্তি করতে পেরেছে, যে তাদের থেকে আমাদের শুল্ক খুব বেশিও হয়নি আবার কমও হয়নি। অন্যান্য দেশের মতোই যেহেতু করা গেছে, এই জন্য আমরা কম্পিটিশনে টিকে থাকতে পারবো, সেটা আমাদের একটা ভালো দিক। এবং সেই সাথে আপনি যেটা বলেন যে টোটাল কত হবে, এটা আসলে সেক্টরাল ডিপেন্ড করে যে কোন পণ্যের উপরে তাদের বেজ শুল্ক কত। ওই যদি নাফটা বা ১১টা চুক্তি বা বিশেষ চুক্তির আন্ডারে না হয়, তা আমাদের যেহেতু মোটামুটি গার্মেন্টসটাকে প্রধান রপ্তানি পণ্য ধরা হয় বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আমাদের এবারে শুল্ক ১৫.৫ থেকে ১৬% ছিল। তার সাথে এই রেসিপ্রোকাল ট্যারিফ ২০% যোগ হলে এটা ৩৫-৩৬ এর মতো গিয়ে দাঁড়াবে। বাট সেটা আসলে খুব বেশি সমস্যার কিছু না, কারণ রেসিপ্রোকাল ট্যারিফ যেহেতু প্রত্যেকটা দেশের জন্য প্রায় কাছাকাছি ১৯ থেকে ২০ এরকম, ফলে সেটা আসলে সব দেশের জন্য প্রযোজ্য হবে এবং আলটিমেটলি এটা আসলে ইউরোপের বায়ারদেরকে, আমেরিকান বায়ারদেরকে দিতে হবে। এন্ড কনজিউমার উপরে গিয়ে এটা পড়াটাই স্বাভাবিক, কারণ সকল দেশের জন্য যখন সমান হয়ে গেছে তখন এটা আসলে ইম্পোর্ট ডিউটি হিসেবে গণ্য হবে এবং স্বাভাবিকভাবে ইম্পোর্ট ডিউটি দিতে হয় ওই দেশের নাগরিকদের। জি, ফজলে শামীম ইহসান, আরেকটি বিষয় যে রফতানির দিক থেকে তো আসলে পোশাক খাত শীর্ষেই রয়েছে। তো পোশাক খাতের চ্যালেঞ্জও কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা আসলে এখন এই মুহূর্তে করণীয় কি? চ্যালেঞ্জ বলতে যে আমাদের তো বিগত কয়েক বছর ধরে নানা রকম, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের ইউরোপের ইকোনমি একটু ডাউন হয়ে গেল, গ্লোবাল ইকোনমিতে যেটা এফেক্ট পড়লো, সেটা দিয়ে অনেকগুলো ফ্যাক্টরি আসলে প্রোডাকশন হ্যাম্পার হলো। তারপরে এপ্রিল মাস থেকে ইউএস এর অর্ডার কমে গিয়েছে, তারাও অর্ডারগুলো হোল্ড করেছিল যে কি হয়, আলটিমেটলি ফাইনাল ডিসিশন পর্যন্ত তারা ওয়েট করেছিল। ফলে আপাতত কিছু অর্ডারটা কম আছে। এটা হয়তোবা আগামী ৪-৫ মাসের একটা ধাক্কা যাবে, কারণ ইনফ্লেশনের কারণে এই যে জিনিসের দাম বাড়বে ইউরোপে, সরি আমি বারবার ভুল করছি, ইউএসএ তে সেলস কমে যাবে। সেলস কমে গেলে আমাদের এখান থেকে অর্ডার প্লেস কম হবে, ফলে আমাদের একটা প্রাইস একটা প্রেশারের মধ্যে পড়বো। কিন্তু আসার কথা হলো যে ৫ থেকে ৬ মাস পরে, মানে নতুন সিজন যখন শুরু হবে, তখন আমরা আশা করতে পারি যে চায়না থেকে, ভিয়েতনাম থেকে বেশ কিছু অর্ডার বাংলাদেশে মুভ করবে, যদি আমরা ভ্যালিডেশন ক্রাইটেরিয়াটা কভার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে ওই অর্ডারগুলো বাড়বে এবং আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এই ৪-৫ মাস হয়তো নেক্সট একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, বাট তারপরে আমি আশাবাদী। তারপর নিশ্চয়ই ঠিক হবে, কিছুটা সময় আসলে লাগবে। চীনের উপর শুল্ক হারের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনো অস্পষ্ট। আপনার পর্যবেক্ষণ কি, আসলে কি হতে পারে? যদিও ট্রাম্প খুব বেশি আনপ্রেডিক্টেবল, উনি কি করবেন ওনাকে বিশ্বাস করা যায় না। তবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে চায়নার উপরে যে 55% আছে, সেটা থেকে কিছুটা কমলেও আমাদের অন্যান্য যে ২০-২৫ যে রেঞ্জটা আছে তার তুলনায় অনেক বেশি থাকবে। ৩৫-৪০ এরকম একটা জায়গাতে গিয়ে হয়তো উনি এটাকে সেটেল করতে পারেন। ফলে আমরা আসলে সেই জায়গাটাতে খুব বেশি চিন্তিত না, কারণ আমরা মনে করেছি যে আমরা ফেভারেবল পজিশনই থাকবো। আমাদের যে প্রধান চিন্তার জায়গাটা ছিল যে ভারতের যেহেতু নাকি র মেটেরিয়ালস একটা ভালো সোর্সিং, তাদের নিজস্ব র মেটেরিয়ালস এর প্রাইস আমাদের বাংলাদেশ থেকে প্রায় ১৭-২০% কম, সেই জায়গাটাতে আমরা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই কিনা। যেহেতু ভারতের ওদের ডিউটি আমাদের থেকে ৫% বেশি আছে, ফলে আমরা মনে করতেছি যে চায়না খুব বেশি চ্যালেঞ্জের জায়গা আমাদের জন্য হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম ইহসানের সাথে।